দুর্ঘটনাগ্রস্ত মেয়ে চিকিৎসা করানোর জন্য বউয়ের সাথে রে নামের একটা লোক হসপিটালে আসে, কিন্তু হঠাৎ করেই ওই লোকটার বউ ও বাচ্চা হসপিটাল থেকে হারিয়ে যায়। এই মুভির একের পর এক টুইস্ট আর এন্ডিংটা জাস্ট চমকে দেবে। বলছিলাম আজকের মুভি ফ্র্যাকচারের গল্প। রে নামের একজন লোক তার ওয়াইফ জো আর মেয়ে পেরিকে নিয়ে গ্র্যান্ড প্যারেন্টসদের বাড়ি থেকে থ্যাঙ্কস গিভিং পালন করে ফিরছিল। তবে অনেকদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো চলছে না। তাদের মধ্যে প্রতিটা ছোট বড় বিষয় নিয়ে শুধুই ঝগড়া হতো। আজকেও জোয়ের বাড়িতে রের ব্যবহার তার ভালো লাগেনি। জো কাঁদতে কাঁদতে বলে হয়তো তাদের সম্পর্ক আগের মতো কখনোই হবে না। তবে রে আশ্বাস দিয়ে বলে এটা খারাপ সময় চলছে, সব ঠিক হয়ে যাবে। পিছনে বসে তাদের 6 বছরের মেয়ে পেরি জানায় সে বাথরুম যাবে, তাই জন্য রে একটু এগিয়ে একটা গ্যাস স্টেশনে গাড়ি থামায়। পেরি বাথরুম থেকে ফিরে এসে বলে তার মেকআপ কিটটা খুঁজে পাচ্ছে না। তাই জো বাথরুমের দিকে চেক করতে যায় এবং রে গাড়ির ব্যাক সিটে সেটা খুঁজতে থাকে। গাড়ি থেকে বেরিয়ে পেরি নজর হঠাৎ একটা বেলুনের উপর পড়ে। বেলুনটা পাশেরই একটা কনস্ট্রাকশন সাইটে আটকে ছিল। তখন একটা কুকুর চলে আসে, যেটাকে দেখে মোটেও ফ্রেন্ডলি মনে হচ্ছিল না। এটা দেখে পেরি বেশ ভয় পেয়ে যায়। কুকুরটা আস্তে আস্তে তার দিকেই এগোচ্ছিল। উল্টো দিকে হাঁটতে হাঁটতে সে কনস্ট্রাকশন সাইটের দিকে এগিয়ে যায়। পিছনে ছিল একটা গর্ত। পেরি ভয় পেয়ে বাবাকে ডাকলে রে দেখে মেয়ের সামনে একটা কুকুর আর পিছনে গর্ত। রে কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করলেও কুকুরটা একটুও নড়ে না। অবশেষে মেয়েকে শান্ত করে চুপচাপ দাঁড়াতে বলে সামনে পড়ে থাকা একটা ইটের টুকরো ছুঁড়লে কুকুরটা পালিয়ে যায়। কিন্তু এতে আচমকা ভয় পেয়ে পেরি নিচে পড়ে যায় এবং পেরিকে ধরতে গিয়ে রেও। কিছুক্ষণ পর রের জ্ঞান ফিরলে দেখে মাথায় চোট লেগেছে। পাশেই মেয়ের দিকে নজর গেলে দেখে সে একদম অসাড় হয়ে গেছে। তার চোখের সামনে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তখনই জো এসে তাকে সজ্ঞান অবস্থায় ফেরানোর চেষ্টা করে। রের হুঁশ ফিরলে পেরি বলে তার হাতে খুব ব্যথা করছে, হয়তো কোনো রকম ফ্র্যাকচার হয়েছে। তাই রে মেয়েকে কোলে তুলে গাড়িতে নিয়ে আসে। জো অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে রে জানায় সে রাস্তাতেই একটা হসপিটাল দেখেছিল। গাড়ি চালিয়ে তারা হসপিটাল এসে দেখে সেখানে অলরেডি অনেক পেশেন্টের ভিড়। অনেকক্ষণ অপেক্ষা করার পর রে নিজের নাম লিস্টে লেখে। সেটা অনুযায়ী তার নাম ডাকা হবে জানিয়ে তাদের বসতে বলে। জো জানায় তার ঘাড়ে ভীষণ ব্যথা হচ্ছে, তাই রে তার জন্য কোক আনতে যায়। ইতিমধ্যে রে নজর হসপিটালের বাইরে গেলে দেখে একজন প্যারামেডিক হসপিটাল স্টাফকে একটা চিঠি দিচ্ছে। স্টাফ তাকে একটা বক্স দেয় যেখানে মানব অঙ্গ বা হসপিটাল রিলেটেড জিনিস রাখা ছিল। এইটা দেখে একটু অদ্ভুত লাগলেও ততটা ও গুরুত্ব দেয় না। এরপর অ্যানাউন্সমেন্ট করে রেকে ডাকা হয়। এরপর একজন মহিলা এসে তাদের সমস্ত ডিটেলস একটা ফর্মে ফিল আপ করতে বলে। বেসিক ডিটেলস জিজ্ঞাসা করার পর রে অ্যালকোহলিক কিনা জিজ্ঞাসা করলে সে জানায় সে আগে ছিল কিন্তু এখন রিকভার করছে। মহিলাটি বলে রের হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে কোনো অ্যাবি মরনো নামের মহিলার নাম লেখা আছে। রে তখন বলে যে অ্যাবি তার প্রথম স্ত্রী এবং 8 বছর আগে তার মৃত্যু হয়েছে। এরপর মহিলা পেরিকে অর্গান ডোনেশনের লিস্টে নাম লেখানোর জন্য পারমিশন চায়। তারা এটা শুনে খুব অবাক হয়ে যায়। তবে রে আর জো দুজনেই বারণ করে। ফর্ম ফিল আপ করার পর মহিলা জানায় রের পলিসির মধ্যে এই হসপিটাল পড়ছে না, তবে সে ক্যাশ দিয়ে পেমেন্ট করবে জানিয়ে দেয়। নার্স অ্যানি এসে হুইল চেয়ারে করে পেরিকে বেড অব্দি নিয়ে আসে। কিছুক্ষণ পর ডাক্তার বার্থাম এসে পেরিকে চেক করতে শুরু করে। হাতে ফ্র্যাকচার হয়েছে জানিয়ে ডক্টর পেরিকে জিজ্ঞেস করে দুর্ঘটনার সময় তার মাথায় লেগেছিল কিনা, যেটা পেরি উত্তরে হ্যাঁ বলে। পেরিকে চেক করে ডাক্তার যাওয়ার সময় তার পেরেন্টসকে জানায় যেহেতু মাথায় লেগেছে তাই একটা সিটি স্ক্যান করিয়ে নেওয়া দরকার, যাতে শিওর হয়ে নেওয়া যায় যে ব্রেনের মধ্যে কোনো ইন্টারনাল ইনজুরি হয়েছে কিনা। দুজনেই এতে অবশ্য রাজি হয়ে যায়। হসপিটালের স্টাফ পেরিকে একটা ছোট্ট টেডিও দেয় যাতে তার একটু বেটার ফিল হয়। সেই স্টাফ সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়ার সময় বলে এই স্ক্যানের সময় একজন ফ্যামিলি মেম্বারকেই যাওয়ার জন্য অ্যালাউ করবে। ফলে জো তার সাথেই যায়। স্ক্যানের সময় লাগতে পারে তাই রেকে বাইরে অপেক্ষা করতে বলে। জো পেরির সাথে স্ক্যানের জন্য লিফটে উঠে পড়ে। লিফট হসপিটালের লোয়ার লেভেলে গিয়ে থামে। রের হসপিটালের ওয়েটিং রুমে অপেক্ষা করতে করতে কখন চোখ লেগে যায় বুঝতে পারে না। ঘুম থেকে উঠে দেখে সূর্য ডুবতে চলেছে। বাথরুমে গিয়ে রে দেখলো তার কপালে একটা ব্যান্ডেড লাগানো, তবে এটা কখন লাগিয়েছে মনে করতে পারে না। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে তার স্ত্রী ও মেয়েকে অনেকক্ষণ স্ক্যান করানোর জন্য নিয়ে গেছে, তারা কখন আসবে। নতুন শিফটিংয়ে আসা রিসেপশনিস্ট জানায় মর্নিং শিফটের ডেটা একটু পরে আসবে, তাই রেকে অপেক্ষা করতে হবে। এইভাবে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর বিরক্ত হয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলে সে কম্পিউটারে পেরি মনোরো নামের পেশেন্টের ডেটা চেক করলে এই নামের কোনো পেশেন্ট খুঁজেই পায় না। এটা শুনে রে খুব রেগে যায়। তারা সকালেই হসপিটালে এসছে এবং ডক্টর বার্থাম পেরিকে চেক করার জন্য স্ক্যানের জন্য পাঠিয়েছিল। রিসেপশনিস্ট স্ক্যান রুমে কল করে জানতে পারে যে আজকে সকাল 9টার পরে কারোর স্ক্যানই হয়নি।
এইটা শুনে রে তো অবাক। রিসেপশনিস্ট বলে এইখানে পেরি নামের কোনো মেয়ে অ্যাডমিটই হয়নি, হয়তো আপনি ভুল হসপিটালে এসেছেন, না হলে আপনার ফ্যামিলি বাড়ি চলে গেছে। রে তো কিছুই বুঝে উঠতে পারছে না, তাই সে জোরপূর্বক পেশেন্ট হলে চলে যায়। রিসেপশনিস্ট তখন সিকিউরিটিকে কল করলে তখনই গার্ড রেকে ধরে নেয়। সেখানে কর্মরত ডাক্তার লুকাডো রেকে বলে যে আপনি এইরকমভাবে পেশেন্ট এরিয়াতে আসতে পারেন না। রে তখন জানায় সে তার ফ্যামিলিকে খুঁজছে, পেয়ে গেলেই চলে যাবে। ডক্টর পেশেন্টের রেজিস্টার চেক করে, কিন্তু খুব আশ্চর্যভাবে লিস্টে পেরির নাম ছিল না, অর্থাৎ পেরি এই হসপিটালে অ্যাডমিট হয়নি। রে কারোর কোনো কথাই বিশ্বাস করতে চায় না। সামনে এসে নার্সটাকে দেখতে পায় যে পেরিকে হুইল চেয়ারে করে নিয়ে গেছিল। রে তাকে সত্যিটা জিজ্ঞেস করলে সে বলে হসপিটালে রে তার নাকি মাথার চোটের ট্রিটমেন্টের জন্য একাই এসেছিল। তখন সবাই অস্বীকার করছে শুনে রে প্রচণ্ড রেগে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরিস্থিতি সামলাতে গার্ড তাকে ধরে নিয়ে এলে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর গার্ড তাকে একটা রুমে রেস্ট করতে দিয়ে চলে যায়। রে তখনই উঠে রুম দেখতে থাকে। তার নজর অ্যাড্রিনালিন ইঞ্জেকশনের উপর পড়লে সেটাকে এসে ইনজেক্ট করে নেয়। ঘুম থেকে বিরত হলেও তার বডি স্টেবল ছিল না। দরজার কাঁচ ভেঙে বাইরে থেকে লক খুলে কোনো রকমে গার্ডের হাত থেকে বেঁচে সে হসপিটালের বাইরে চলে আসে। সৌভাগ্যবশত বাইরে দুটো পুলিশ অফিসারকে দেখতে পায়। রে সকাল থেকে পুরো ঘটনা তাদেরকে জানায়। তখনই তারা হসপিটাল আসে। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ডক্টর লুকাডো জানায় রেকর্ড অনুযায়ী রে এখানে একাই তার মাথার চোটের ট্রিটমেন্ট করতে এসেছিল। রে ডক্টর বার্থামকে ডাকার জন্য দাবি জানায়, কারণ সেই পেরি ট্রিটমেন্ট করেছিল। কল করে ডক্টর বার্থামকে হসপিটালে আসতে বলা হয়। ততক্ষণে পুলিশরা স্ক্যান রুম দেখতে চাইলে ডক্টর লুকাডো গার্ডকে 3rd ফ্লোরে নিয়ে যেতে বলে, কিন্তু রে বলে যে হসপিটালের স্ক্যান লোয়ার লেভেলে হয়, তার স্ত্রী আর মেয়েকে এইখানে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার পুলিশকে বলে যে রের মাথায় চোট লেগেছে, ফলে তার কনফিউশন হচ্ছে, কারণ হসপিটালে স্ক্যান 3rd ফ্লোরেই হয়। ডাক্তার স্ক্যান মেশিনের ডেটা চেক করে জানায় সকাল 9টার পর এটা সত্যিই ব্যবহার করা হয়নি। আর অন্যদিকে রের বক্তব্য যে তার মেয়ের স্ক্যান করা এইখানেই হয়েছে, ফলে প্রমাণ হয় তার মেয়ের কোনো স্ক্যান কিন্তু হয়নি। এদিকে ডক্টর বার্থাম হসপিটাল চলে আসে। ডাক্তার জানায় রের মাথায় চোটের কারণে আমি ট্রিটমেন্ট করেছিলাম, বেশ অদ্ভুত সে বিহেভ করছিল। তখন আমি সিটি স্ক্যানের জন্য বলি, কিন্তু রে তখন বারণ করে বলেছিল সে ওয়েটিং এরিয়াতে তার ওয়াইফ অ্যাবির জন্য অপেক্ষা করবে। এই বিষয়ে পুলিশ জিজ্ঞাসা করলে রে জানায় অ্যাবি তার প্রথম স্ত্রী এবং সে অনেক বছর আগেই মারা গেছে। এরা অ্যাবির নাম তার ইন্স্যুরেন্স পলিসি থেকে জানতে পেরেছে, আর এখন জেনে বুঝে সবাই অ্যাবির নাম নিয়ে তাকে পাগল প্রমাণ করতে চাইছে। এইবার একদম পোক্তা প্রমাণের জন্য সিসিটিভি রেকর্ডিং চালানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয় সিসিটিভি রেকর্ডিংয়েও শুধু রেকেই একা দেখা যাচ্ছিল। পুরো রেকর্ডিংয়ে তার পরিবারে কেউ ছিল না। এইবার তো পুলিশও রেকে সন্দেহ চোখে দেখে, কারণ সে সব দিক থেকেই ভুল প্রমাণিত হচ্ছে। মাথায় চোট লাগার পর তার মানসিক স্থিতি বোঝার জন্য ডক্টর জেকব নামের এক সাইকিয়াট্রিস্টকে ডাকা হয়। ডক্টর জেকব পুরো বৃত্তান্ত আবারও জানতে চাইলে রে তাকে পুরো ঘটনা জানালে ডাক্তার বুঝতে পারে রে কনফিউজড এবং তার মানসিক অবস্থা ঠিক নেই। সে অ্যাবির ব্যাপারে জিজ্ঞেস করলে রে জানায় তার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। ডাক্তার বুঝতে পারে আগের পরিবারের মতো এই পরিবারের সাথেও নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে, যেটা সাবকনসিয়াস মাইন্ডে ভেবে নিচ্ছে যে তার মেয়ের শুধু হাতে ফ্র্যাকচার হয়েছে এবং তাকে এই হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর জেকব জানায় রে ট্রমার মধ্যে আছে, তাদের কনস্ট্রাকশন সাইটে যাওয়া উচিত, হয়তো তার স্ত্রী আর মেয়ের মৃতদেহ ওইখানেই পড়ে আছে। কনস্ট্রাকশন সাইটে পুলিশ রে এবং তার সাথে ডক্টর জেকব আসে। সেখানে খোঁজাখুঁজির পর পেরির মেকআপ কিট এবং মাটিতে অনেকটা রক্ত দেখতে পায়। রে বলেছিল তার মেয়ের হাতে শুধু ফ্র্যাকচার হয়েছে, কিন্তু এত রক্ত দেখে পুলিশ রের উপর সন্দেহ করলে তার মনে হয় পুলিশ ও ডাক্তার একসাথেই মিলিত আছে। সাইকিয়াট্রিস্ট আরও একবার জিজ্ঞেস করে এখানে কি হয়েছিল। সে জানায় একটা কুকুর তার মেয়ের দিকে এগোতে যাচ্ছিল আর পাথর ছুঁড়ে কুকুরটাকে তাড়ানোর সময় ভয় পেয়ে পেরি নিচে পড়ে যায়। এতক্ষণে ডক্টর জেকব কনক্লুশনে আসে। সে বলে তোমার স্ত্রীর সাথে ঝামেলা হওয়ার পর তুমি রেগেছিলে, তাই তুমি কুমিরটাকে নয় বরং পেরিকে পাথরটা মেরেছিলে। যখন তুমি রিয়েলাইজ করলে যে পেরির সাথে কি করেছো তার কারণে আরও রেগে যাও এবং জোকেও মেরে ফেলো। জেকব আরও বলে কখনো আমাদের ব্রেন একটা অল্টারনেটিভ রিয়েলিটি বানিয়ে নেয় যাতে এসে নিজেকে কোনো ট্রমা থেকে বাঁচাতে পারে। যেমন প্রথম স্ত্রীকে হারানোর পর যখন একই ঘটনা আবার হয় তখন তোমার ব্রেন সেটা মানতেই চায় না, তখনই তোমার মাইন্ড অল্টারনেটিভ রিয়েলিটি তৈরি করে ফেলে, যেখানে অ্যাক্সিডেন্টের পর তার মনে হয় যে রে হসপিটালে নিজের স্ত্রী আর মেয়েকে নিয়ে গেছিল, যেটা আদৌ সত্যি নয়। এরপর রে আর কিছু বলার অবস্থায় ছিল না। সে ভীষণই কনফিউজড হয়ে পড়েছিল।
পুলিশ তাকে সাসপেক্ট হিসেবে হাতকড়া পড়াতে যাবে, আর তখনই পুলিশের সার্চ করতে আসা কুকুরের ডাক শুনে রের হুঁশ ফিরে যায়। তার মনে পড়ে কিভাবে এই ঘটনা ঘটেছিল। আসলে সেদিন সত্যি কুকুর ছিল আর তাকে এসে পাথরটা মারার জন্য ছুঁড়েছিল। সে বোঝে এরা সবাই হসপিটালের সাথে যুক্ত আছে। তখনই পুলিশের বন্দুক ছিনিয়ে ডাক্তার জেকবকে নিশানা করে। রে ডাক্তারের থেকে হসপিটালের কি কার্ড নিয়ে ডাক্তার সমেত সব পুলিশ অফিসারকে বাথরুমে লক করে দেয়। এরপর পুলিশের গাড়ি করে হসপিটাল অবধি এসে কি কার্ডের সাহায্যে প্রবেশ করে কোনো রকমের সবার নজর এড়িয়ে এগোতে থাকে। হসপিটালে সদ্যজাত বাচ্চাকে দেখে সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন তার প্রথম স্ত্রী অ্যাবির অ্যাক্সিডেন্ট হয়েছিল। এইখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং আমরা দেখি যখন তার স্ত্রী মারা যায় তখন সে প্রেগনেন্ট ছিল। রে সেদিন ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল। ইতিমধ্যে রে ডাক্তারের কোট পরে লিফটে উঠে লোয়ার লেভেলে পৌঁছায়। সেখানে গিয়ে রে নজর ডাস্টবিনে সে টেরির উপর পড়ে, যেটা নার্স পেরিকে দিয়েছিল। রে লুকিয়ে দেখে স্টাফ এখানে মানব অঙ্গগুলো একটা বক্সে নিয়ে যাচ্ছে। তখন সে একটা রুমে ঢুকে দেখে দুটো মানুষের বডি রাখা এবং তাদের দেহে কোনো অর্গান ছিল না। তড়িঘড়ি করে একটু এগিয়ে দেখে পেরি অপারেশন বেডে শুয়ে। ডাক্তার তার দেহের ভিতর থেকে দরকারি অঙ্গগুলো বের করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে ডক্টর লুকাডো ছিল, আর সাইডে একটা হুইল চেয়ারে জো অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার লুকাডো আবার সেই একই কথা বলে যে রে তুমি শান্ত হও, তুমি কনফিউজড হয়ে গেছো, তোমার মানসিক অবস্থা ঠিক নেই। কিন্তু রে আর কথার জালে ফাঁসবে না। রে পেরি আর জোকে নিয়ে হুইল চেয়ারে বসে হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে চলে আসে। রে তার পরিবারকে বলে আমরা এখন সম্পূর্ণ সেফ আছি, কোনো ভয় নেই। সবার মুখে এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু এটাই কি সত্যি? এটাই কি হ্যাপি এন্ডিং? তখনই গাড়ির ব্যাক মিররে আসল রিয়েলিটি দেখানো হয় যে এতক্ষণ কি ঘটছিল। আমরা দেখি গাড়ির ব্যাক সিটে জো আর পেরির বদলে একটা পেশেন্ট শুয়েছিল এবং সে ভীষণ যন্ত্রণায় ছিল, কারণ রে তাকে মাঝ সার্জারি থেকে তুলে নিয়ে চলে এসছে এবং পেরি আর জোয়ের লাশ ছিল ডিকিতে। আসলে সেদিনের ঘটনাস্থলে সত্যিকারের একটা কুকুর ছিল, আর সেই কুকুরটাকে তাড়ানোর জন্য পাথরটা ছুঁড়লে পেরি আচমকা ভয় পেয়ে নিচে পড়ে যায় এবং রে তাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। দুর্ঘটনায় পেরির মাথায় আঘাত লাগার কারণে অনেক রক্তপাত হয়ে সেখানেই মারা যায়। এরকম অবস্থায় নিজের মেয়েকে দেখে রে অসাড় হয়ে গেছিল। অতীতে নিজের গর্ভবতী স্ত্রীকেও অ্যাক্সিডেন্টের কারণে সে হারিয়েছে। আবারও একটা অ্যাক্সিডেন্টে সে নিজের মেয়েকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। জো এসে পেরিকে এই অবস্থায় দেখে রেকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। রে জোরে ধাক্কা দিয়ে জোকে সরালে তখনই জোয়ের মাথায় একটা লোহার রডের মধ্যে ঢুকে যায়, ফলে জোয়েরও ঘটনাস্থলে মৃত্যু হয়। রে দুজনের দেহ গাড়ির ডিকিতে ঢুকিয়ে একটা অল্টারনেটিভ রিয়েলিটিতে বানিয়ে নেয়। হসপিটালে নিজের চোটের ট্রিটমেন্ট নিতে গিয়ে ভাবে সে জোয়ের সাথে পেরির ট্রিটমেন্ট করাতে এসছে, কিন্তু আসলে এই পুরো সময় তাদের দুজনের বডি ডিকিতেই ছিল। অর্থাৎ এই হসপিটালে কোনো প্রবলেমই ছিল না। লোয়ার লেভেলে একটা অপারেশন এরিয়া ছিল যেখানে মানব অঙ্গের বক্স নয় বরং নর্মাল ট্রে রাখা ছিল, আর হসপিটালের এক পেশেন্টের অপারেশন ছিল। রে আসলে তাকে পেরি ভেবে তুলে আনে, পরে নিজের মনে এসে লাশটাকে পেরি এবং জো ভেবে গাড়িতে চাপিয়ে নিয়ে যায়। রে এমন এক দুনিয়ায় ফেঁসে গেছিল যেটা বাস্তবে তো হচ্ছিলই না, কিন্তু সে কল্পনায় সুখী ছিল, কারণ তার কাছে তার বউ জো আর মেয়ে পেরি দুজনেই ছিল। আর এই অদ্ভুত মায়াজালের মধ্যে মুভিটা এখানেই শেষ হয়।